আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় প্রতিকার চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সন্তানদের শাসন করা। আমরা অনেক মা বাবা কথায় কথায় সন্তানদের চড় থাপ্পড় মারি। কোনো মা বাবা সামান্য পড়া না পড়ার কারণে বা দুষ্টুমি করার কারণে বা পরীক্ষায় রেজাল্ট খারাপ করার কারণে সন্তানদের অমানবিক শাস্তি দেন, লাঠি দিয়ে চোরের মতো পেটান। কোনো শিক্ষকরা বেত দিয়ে পিটিয়ে রক্ত বের করে ফেলেন, হাত পা ফুলিয়ে দেন। হাতের কাছে বেত না থাকলে ডাস্টার দিয়ে মাথায় মারেন, পেন্সিল 2 আঙ্গুলের চিপায় ঢুকিয়ে দাগী আসামিকে রিমান্ডে নেয়ার মতো শাস্তি দেন। অধিকাংশ মাদ্রাসাগুলোতে ইয়াতিম ছাত্রদের হুজুররা পিটিয়ে পিঠের চামড়া ফুলিয়ে ফেলেন। মোহাম্মদপুরে আমাদের এক প্রতিবেশীকে স্কুল জীবনে প্রাইভেট শিক্ষক বেত দিয়ে পিটাতে পিটাতে ওই বেত ভেঙে ছাত্রের চোখের মধ্যে ঢুকে যায় এবং তখন থেকে তার এক চোখ অন্ধ হয়ে যায়। সে আজ কয়েকটি সন্তানের বাবা এবং সেই এক চোখ নিয়ে বেঁচে আছে। শাসন মানে মারধর না, শারীরিক নির্যাতন নয়। সন্তানের গায়ে হাত দেওয়া ছাড়াও শাসন করা যায় এবং সেটাই হচ্ছে প্রকৃত শাসন। যদিও আমরা এখানে শাসন শব্দটা ব্যবহার করেছি, কিন্তু এটাকে আমরা সংশোধন প্রক্রিয়া বলতে চাই। আমাদের শাসন হবে সংশোধন প্রক্রিয়ার একটা উপায় মাত্র। আর সংশোধন প্রক্রিয়ার লক্ষ্য হবে যেন আমাদের সন্তান তার ভুলটি বোঝে এবং ভবিষ্যতে সেটা করা থেকে বিরত থাকে। সংশোধন প্রক্রিয়া সন্তান প্রতিপালনের অন্যতম একটা অংশ। অনেক মা বাবারা তাদের সন্তানদের ছোটবেলায় শাসন করতে চান না, বলেন ও তো এখনও ছোট, বড় হলে ঠিক হয়ে যাবে। কিন্তু একদম শাসন না করা বা সংশোধন প্রক্রিয়া বাস্তবায়ন না করাও ঠিক না। ছোটবেলা থেকে একটা শিশুকে ন্যায় অন্যায়ের মানদণ্ড যদি মা বাবা না শেখায়, তবে সে ঠিক হবে কি করে? আগেকার আমলে ছোটবেলায় ছেলেমেয়েরা নিজ বাবাকে দেখলে পালিয়ে থাকত, সাধারণত তার কাছে বা সামনে যেতে ভয় পেত। আর আজ শিক্ষার বদৌলতে, জ্ঞানের প্রসারতার কারণে ছেলেমেয়েরা বাবাকে দেখলে দৌড়ে কাছে আসে, পালিয়ে বেড়ায় না। মায়ের মতো বাবার কাছেও আবদার করে। সতর্কতা: কেউ ছেলেমেয়েদের গালে চড় বা থাপ্পড় মারেন, এই কাজটি মোটেও ঠিক না। ইসলামে কারো গালে আঘাত করা নিষেধ। গালে চড় মারার অনেক ক্ষতিকারক দিকও রয়েছে, যেমন গালে চড় মারার কারণে বাচ্চার ব্রেনের ক্ষতি হতে পারে। এছাড়া মাথায় চড় থাপ্পড় দিলে ওই একই ঘটনা ঘটতে পারে। আবার দেখা যায় যে গালে বা মাথায় মারতে গিয়ে কেউ বাচ্চার কানের মধ্যে চড় মারেন, এতে হয়তো শিশুর কানের বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই সন্তানকে শাসন করতে গিয়ে গালে, কানে বা মাথায় আঘাত করা মোটেও ঠিক না। এতে সন্তান বিকলাঙ্গ বা বধির হয়ে যেতে পারে। সন্তানদের প্রতি আজেবাজে মন্তব্য না করা। অনেক মা বাবা সন্তানদের প্রতি নানা রকম কমেন্ট বা মন্তব্য করেন। এতে ছেলেমেয়েদের মন ছোট হয়ে যায়, তারা নিজেরা অপমানিত বোধ করে, মনে খুবই কষ্ট পায়। তাদের অপারগতার জন্য তাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলতে হবে। এই জাতীয় আজেবাজে বাক্য বা মন্তব্য করা ঠিক না। যেমন, ছেলেটা একটা গাধা, মেয়েটা আস্ত একটা গর্ধব, তুমি একটা গরু, তোমার মাথা ভরা গোবর, তুমি একটা ফালতু মেয়ে, তুমি একটা অসভ্য ছেলে, ছেলেটা একটা শয়তানের হাড্ডি, তোমার চেয়ে অমুকে অনেক ভালো। সন্তানদের বন্ধু বান্ধবদের প্রতি দৃষ্টি রাখা। আমাদের সন্তানদের স্কুল কলেজ পড়ুয়া বন্ধু বান্ধবদের দিকে দৃষ্টি রাখার আগে তাদের কিছু গুরুত্বপূর্ণ মূলনীতি শিক্ষা দেওয়া উচিত। তাদের বন্ধুরা হয় তাদের চাইতে ছাত্র হিসেবে ভালো হবে অথবা চারিত্রিক বৈশিষ্ট্যের দিকে উন্নত হবে। সন্তানগণ যদি এ নীতিতে একমত হয়, তাহলে মা বাবাদের মাথা ব্যথা কিছুটা কমে যাবে বৈকি। একটি বাস্তবতা মা বাবাদের স্মরণ রাখতে হবে যে সন্তানগণ সবসময় তাদের বন্ধুদের সম্পর্কে উচ্চ ধারণা দিতে চেষ্টা করে। এমনকি তারা মা বাবার চাইতে বন্ধুকে গুরুত্বপূর্ণ ও বিশ্বাসযোগ্য মনে করে। তারা সবসময় বন্ধুদের পক্ষ নিয়ে কথা বলে। ক্ষেত্র বিশেষে বখাটে বন্ধুদের পক্ষ হয়ে সন্তানগণ মা বাবার নির্দেশ ও উপদেশ অমান্য করে। কিছু বিষয় আছে যে সম্পর্কে আমাকে অতিরিক্ত সতর্ক হতে হবে। আমার যাবতীয় প্রচেষ্টার পরও যদি সন্তান ঠিক না হয়, তাহলে হতাশ হওয়ার সুযোগ নেই। আল্লাহর ওপর ছেড়ে দিয়ে দোয়া করে যেতে হবে। তবে চেষ্টা ছাড়া যাবে না, চালিয়ে যেতে হবে। কিন্তু চেষ্টা তদবির করে যাওয়া আমার ওপর আবশ্যকীয়। সন্তানদের বন্ধুরা যেন মাঝে মাঝে বাসায় আসতে পারে, সে ব্যবস্থা রাখতে হবে। বন্ধুদের বাসায় আসার দরজা যদি বন্ধ করি, তাহলে আমার সন্তান বিকল্প পথ খুঁজে একেবারে অন্ধকারে চলে যেতে পারে। অর্থাৎ আমি কিছুই জানব না সে কী ধরনের বন্ধুদের সাথে চলে, বন্ধুরা মিলে কী ধরনের তৎপরতা চালায় ইত্যাদি। আমার সন্তান যেন আমাকে বন্ধু ভাবে সে ধরনের পরিবেশ তৈরি করতে হবে। ফলে সে কি করে না করে সবই আমি জানতে পারব। আল্লাহ না করুন সে কোনো নেশা জাতীয় মাদক সেবন করে কিনা বা সে ধরনের কোনো গ্রুপের সংস্পর্শে চলে যায় কিনা তা কৌশলে খেয়াল রাখতে হবে। মাঝে মাঝে ছুটির দিনে
সন্তানদের সাথে নিয়ে ইসলামিক ভিডিও দেখা যেতে পারে। এখন কোয়ালিটি সম্পন্ন ইসলামিক ভিডিও আমেরিকা, ব্রিটেন আর কানাডায় তৈরি হয়। এখানে ইসলামী বিশেষজ্ঞরা দিনরাত পরিশ্রম করে বিভিন্ন প্রকাশনা বাজারে ছাড়ছে। ব্যাপক হারে পাশ্চাত্য দেশের গুণীজন ইসলাম গ্রহণ করছেন। এটা গোটা মুসলিম জাতির জন্য শিক্ষার বিষয়। সন্তানদের ধূমপানের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা। সাধারণত হাইস্কুল থেকেই ছেলেমেয়েরা ধূমপানে অভ্যস্ত হয়ে যায়। এই টিনেজারদের ধূমপানের আরেকটা কারণ, তারা খুব তাড়াতাড়ি নিজেদেরকে বড়দের মতো ম্যাচিউর ভাবতে থাকে। এটা প্রধানত ঘটে স্কুলের ক্লাসের ধূমপায়ী সঙ্গী সাথীদের কুপ্রভাবে। যেসব পরিবারে মা বাবা, বড় ভাই বোন, নিকটাত্মীয়রা ধূমপান করে, সেই সব পরিবারের ছেলেমেয়েরা অতি সহজেই ধূমপান শুরু করে। তবে অধূমপায়ী পরিবারের সন্তানও ধূমপান শুরু করতে পারে। শুরু হয় সস্তা সিগারেট দিয়ে, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরও বেশি নেশাযুক্ত টোব্যাকো, ড্রাগস, ম্যারিজুয়ানা ইত্যাদিতে অভ্যস্ত হয়ে পড়ে। সেই অভ্যাস আর ছাড়া যায় না। রিসার্চ করে দেখা গেছে যে ধূমপায়ীদের ৭৭% চেষ্টা করেও সেই আসক্তির কবল থেকে মুক্তি পায় না। ইসলাম ধর্ম যেমন মদ খাওয়া হারাম করেছে, ঠিক তেমনি যে কোনো নেশার দ্রব্য খাওয়া বা পান করাও হারাম করেছে। এমনকি যদি অতি অল্প পরিমাণও হয়। আল্লাহ ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ অমান্য করে কোনো অমুসলিম নারী অথবা পুরুষ যদি হারাম কাজে লিপ্ত হয়, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে, কঠিন শাস্তি পাবে। একথা কোরআন ও হাদিস বারবার জোর দিয়ে বলছে। সুতরাং মুসলিমদের সাবধান হওয়া উচিত। সিগারেট তৈরি করতে ৪,০০০ অধিক কেমিক্যালস প্রয়োজন হয়। রিসার্চের ফলে জানা গেছে যে সেগুলোর মাঝে ৪০টিও অধিক সংখ্যক কেমিক্যালস ক্যান্সার রোগটি সৃষ্টি করে। স্মোকেল ট্যাবকো নামে এক ধরনের সিগারেট বাজারে পাওয়া যায়, লোকেরা তা কিনে খায়। রিসার্চের ফলে জানা গেছে যে স্মোকেলস ট্যাবকো তৈরি করতে যেসব কেমিক্যালস ব্যবহৃত হয়, সেগুলোর মাঝে অন্তত ২৮টি মানুষের দেহে ক্যান্সার রোগটি সৃষ্টি করে। ধূমপানের অপকারিতা। হারাম বস্তু খাওয়া হয় এবং ফলে আল্লাহ ও তার রাসূলের আদেশের অবাধ্যতা করা হয়। এতে আখিরাতে জাহান্নামী হওয়ার আশঙ্কা রয়েছে, যদি না আল্লাহ দয়া করে মাফ করেন। অযথা অর্থের অপচয়, যাকে ইসলামী পরিভাষায় বলা হয় ইসরাফ, অপব্যয়, যা আল্লাহ মুমিনদের জন্য নিষিদ্ধ করেছেন। গায়ে মুখে, হাতে, পোশাকে দুর্গন্ধ জন্মে, নিজেদের রুমে, বইপত্রে, ব্যাকপ্যাকে দুর্গন্ধ জন্মে, কথা বললে শ্রোতা মুখের দুর্গন্ধ পেয়ে বিরক্ত হয়। সমস্ত পরিবেশটাই দুর্গন্ধময়, অস্বাস্থ্যকর হয়ে পড়ে। এমন দুর্গন্ধ গায়ে নিয়ে সালাত ও অন্যান্য ইবাদত আল্লাহ কতটুকু কবুল করবেন তা জানা নেই। সিগারেটের আগুনে অনেক সময় জামাকাপড় পুড়ে যায়, এমনকি ঘরে আগুনও ধরে যেতে পারে। ধূমপায়ীরা অধূমপায়ীদের তুলনায় 10 বছর কম বাঁচে। ধূমপায়ীদের প্রায় অর্ধেক পরিমাণ নারী পুরুষ ক্যান্সার, হার্ট ডিজিজ মারা যায়। এর বাইরে আরও অন্তত 2 ডজন রোগের জন্ম দেয় এই ধূমপান। ল্যাং ক্যান্সার, হার্ট অ্যাটাক, হাই ব্লাড প্রেশার, ব্রঙ্কাইটিস, আলসার ইত্যাদির কারণ এই স্মোকিং। অপারেশন করার পর ইনফেকশন হওয়ার অধিক আশঙ্কা থাকে ধূমপায়ীদের ক্ষেত্রে। বাচ্চাদের অ্যাজমা রোগটা সৃষ্টি হয় দ্বিগুণ পরিমাণ যদি ওদের মা বাবা ধূমপায়ী হয়। মাঝে মধ্যে দেখতে হবে তার জামাকাপড় দিয়ে সিগারেটের গন্ধ পাওয়া যায় কিনা, বা রুমে সিগারেটের গন্ধ পাওয়া যায় কিনা, বা তার হাত মুখ দিয়ে সিগারেটের গন্ধ পাওয়া যায় কিনা। ছেলের শার্ট প্যান্ট ধোয়ার সময় মায়ের খেয়াল রাখতে হবে যে পকেটে সিগারেটের গুঁড়া থাকে কিনা। যদি এটা পাওয়া যায় তাহলে বুঝতে হবে ছেলে সিগারেট ধরেছে। কোনো চেঁচামেচি করা যাবে না, তাকে মারধর করা যাবে না, হিকমতের সাথে এগোতে হবে। সন্তানকে ধূমপানের ব্যাপারে কঠোর দৃষ্টিভঙ্গি তুলে ধরতে হবে। প্রথমে এর খারাপ দিকগুলি তুলে ধরতে হবে। এ ব্যাপারে মৃদু কঠিন নীতি বেঁধে দিতে হবে। বলতে হবে, আমি কোনো অবস্থায় ধূমপান সহ্য করব না, এটি একটি ঘৃণ্য কাজ। ধূমপান যে হারাম, পরিবারের সবাই মিলে এর উপর ডাক্তার জাকির নায়েকের লেকচার দেখতে পারি। আশা করি তারা ডাক্তার জাকির নায়েকের কোরআন, হাদিস এবং বিজ্ঞানভিত্তিক লজিক পছন্দ করবে। মা বাবাদের জন্য 2টি তথ্য বাস্তবতা তুলে ধরছি। একটি দুঃখজনক বিষয় হচ্ছে, অতি ম্যাচিউর কিছু ছাত্র কোনো বন্ধুর বাসায় একত্র হয়ে জুয়া খেলে। মা বাবারা তা জানেনই না। বাসার অন্যেরা হয়তো মনে করে ছেলে বন্ধুদের নিয়ে গ্রুপ স্টাডি করছে। দেখা যায় নিজ সন্তান তার বন্ধুদের নিয়ে নিজ রুমে এই কাজ করছে, আর মা হয়তো তাদের চা নাস্তা দিয়ে আপ্যায়ন করছেন, কিন্তু তিনি তার কিছুই টের পাচ্ছেন না। প্রথম দিকে বন্ধুরা মিলে তাস দিয়ে স্পোকট্রাম খেলে এবং একসময় তার টাকা দিয়ে জুয়াতে রূপান্তরিত হয়। নাউজুবিল্লাহ। এই জুয়া দিন দিন প্রকট আকার ধারণ করতে থাকে এবং পড়াশোনার চরম অবনতি ঘটতে থাকে। এমন হয় জুয়ার টাকা নিয়ে নিজেদের মধ্যে বড় ধরনের গণ্ডগোলও হয়, বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। কোনো কোনো গ্রুপ শুধু জুয়াতেই সীমাবদ্ধ থাকে না, তারা এর পাশাপাশি মদ খায় এবং পর্নোগ্রাফি দেখে। এই জঘন্য নেশা দিনের পর দিন চলতে থাকে এবং ছাত্ররা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা জুয়া খেলে সময় নষ্ট করে।
তারা একবারও চিন্তা করে না যে এই সময় নষ্ট করার জন্য তারা আল্লাহর কাছে কি জবাব দেবে। তাই মা বাবাদের এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। সন্তান যখন বড় হয়, অর্থাৎ হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ে, তখন তার একটা পার্সোনালিটি তৈরি হয়। এটি সত্যি কথা, তার এই পার্সোনালিটিকেও গুরুত্ব দিতে হবে, কিন্তু ইবলিশ শয়তানকে এক মুহূর্তের জন্য বিশ্বাস করা যাবে না। তাকে কোনো প্রকার সুযোগ দেওয়া যাবে না। সে বেশি ঘোরাঘুরি করে কলেজ, ইউনিভার্সিটির ছেলেমেয়েদের পেছনে, এর কারণ উঠতি বয়স। এ বয়সে যদি একটি ছেলে বা মেয়েকে নষ্ট করে দেওয়া যায়, তাহলেই তার সার্থকতা। বাকি জীবন তার আর তেমন কিছু করতে হবে না। তাই কলেজ, ইউনিভার্সিটিতে পড়ুয়া সন্তানদের পার্সোনালিটির কথা চিন্তা করে একেবারে লাগামহীনভাবে ছেড়ে দেওয়া যাবে না। তাদের সাথে বন্ধুত্ব করে তাদের সাথে মা বাবাকে মিশতে হবে, যেন তারা মা বাবা থেকে কোনো কিছু না লুকায়। ছেলে এবং মেয়েরা কি একে অপরের বন্ধু হতে পারে? আমেরিকার টিভি শোতে নোমান আলী খানের একটি সাক্ষাৎকার। ছেলেমেয়েরা কি একে অপরের বন্ধু হতে পারে? সময়ের স্রোতে আজ জটিল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বন্ধুত্বে ক্ষতি নেই, বন্ধুত্বে অশ্লীলতা নেই, বন্ধুত্বে হার নেই, এমনকি বন্ধু ছাড়া জীবন অসম্ভব, এ ধরনের অনেক কথাই আমরা শুনে থাকি। তবে বাস্তবতা কি? ছেলেমেয়েদের বন্ধুত্বটা ক্ষতিকর না উপকারী? এসব বিষয় নিয়ে দ্য সিন শোতে সাক্ষাৎকার দিয়েছেন আমেরিকার বিখ্যাত স্কলার নোমান আলী খান। দ্য দিন শো হোস্ট, আমাদের বলুন, নারী এবং পুরুষ, ছেলে এবং মেয়ে কি বন্ধু হতে পারে? একটা মেয়ে কি এরকম আত্মবিশ্বাস নিয়ে বলতে পারে, দেখো আমি তার সাথে শুধু ঘুরতে যাচ্ছি, আমার সাথে হাঁটবে, সে আমার সাথে খুবই ভালো আচরণ করে, সে আমার আসলে প্রশংসাও করে, সে সবসময় আমাকে খুব মিষ্টি করে কথা বলে, সে আসলে খুবই ভালো, আমি তার সাথে কিছুই করব না, আমরা শুধু একসাথে ঘোরাঘুরি করব? এটা কি সম্ভব? নোমান আলী খান: এটা হতে পারে না, তবে তা হচ্ছে তো অবশ্যই, অথচ তা হওয়া উচিত না, এটাই সত্যি। দ্য দিন শো হোস্ট: কিন্তু তারা বলছে তারা শুধুই বন্ধু, তারা বন্ধুই থাকবে। ছেলে এবং মেয়ে কি শুধু বন্ধু হতে পারে? নোমান আলী খান: না, ছেলেরা সেটা খুব ভালো করে জানে, তারা স্বীকার করবে না, কিন্তু তারা এটা খুব ভালোভাবে জানে। কখনো কখনো মেয়েরা জানে না, এবং এটাই আমাকে আমার বোনদের নিয়ে দুশ্চিন্তায় ফেলে দেয়, যে তারা অনেক সময় পুরুষদের এই পরিকল্পিত ফাঁদটা বুঝতে পারে না। দ্য দিন শো হোস্ট: পুরুষদের পরিকল্পিত ফাঁদটা কি? নোমান আলী খান: আমরা ল্যাব পার্টনার, অথবা আমরা স্কুলের প্রজেক্ট নিয়ে আলোচনা করছি, আমরা ইসলাম নিয়ে আলোচনা করছি, এবং তারা অনেক সময় এসবের আড়ালের পুরোটা দেখতে পায় না। এবং আমাদের বোনদের মধ্যে আসলে সচেতনতার এবং সাবধানতার মাত্রা বাড়াতে হবে। আমাদের মতবিনিময় হবে, কিন্তু কিছু গাইডলাইন আমাদেরকে মানতে হবে, যাতে তা অস্বাস্থ্যকর না হয়ে স্বাস্থ্যকর হয়। আমি আসলে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমাদের ভাই এবং বোনদের মধ্যে নিয়ন্ত্রিত মতবিনিময় হোক, বিশেষ করে কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে, এমনভাবে তারা বড়দের থেকে গাইড পাক, যেন তারা জানুক কীভাবে সম্মানজনকভাবে একে অন্যের সাথে ব্যবহার করতে হয়। উদাহরণস্বরূপ, আমি যদি আমার মেয়েকে পুরো আলাদা রাখি, যাতে তারা অন্য কারোর সাথে কথাও না বলতে পারে, একটা সময় আসবে যখন তারা কলেজে যাবে, কর্মক্ষেত্রে যাবে, অথবা এয়ারপোর্টে যাবে বা ঘুরতে যাবে, অন্য মানুষ থাকবে ওদের আশপাশে। আমি চাই না বাইরের পৃথিবী দেখে ওরা আটকে উঠুক। জানেন নিশ্চয়ই, বাচ্চাদেরকে বোতলে ভরে রাখলেই তাদেরকে রক্ষা করা যাবে না, কিন্তু একই সময় তাদেরকে এই বলে ছেড়েও দেওয়া যাবে না যে তুমি যা ইচ্ছে করো। এটাও পাগলামি। আমাদেরকে ভাই এবং বোনদের মধ্যে নিয়ন্ত্রিত মতবিনিময় এর একটা উপায় খুঁজে বের করতে হবে, বিশেষ করে কিশোর কিশোরীদের মধ্যে। তারা যদি একে অন্যের সাথে সম্মানজনকভাবে কথা বলে, ঠিক আছে। ছেলেরা যখন জানবে কোথায় তাদের তাকাতে হবে এবং কিভাবে শুধু কাজের কথায় আলোচনা সীমিত রাখতে হবে, এবং কখন তারা সীমা অতিক্রম করছে বুঝতে পারে, তখন তাদের এ পথে পা বাড়ানো উচিত এবং বড়দের উচিত গাইড করা। নারী এবং পুরুষের মেলামেশা এসব কোথায় হয় জানেন? এসব হয় যেখানে নারী পুরুষ একসাথে প্রচুর সময় কাটায়। তো আমি কলেজে যাচ্ছি কিছু মানুষের সাথে, কাজে যাচ্ছি কিছু মানুষের সাথে, এবং আমি জানি লাঞ্চের সময় সবাই একসাথে হয়, এবং এটা সেটা, এবং এটা প্রতিদিন হচ্ছে। এতে কি হয়? এতে শয়তান হয়তো আমাকে একেবারে পুরো বিচ্যুত করতে পারছে না, কিন্তু 1% করে করে আমার বিচ্যুতি ঘটছে। একজন অভিভাবকের প্রশ্ন: বর্তমানে বাংলাদেশে প্রচুর মিনি চাইনিজ রেস্টুরেন্ট এবং সাইবার ক্যাফ গড়ে উঠেছে, কিন্তু অত্যন্ত বিস্ময় ও ভয়ের কারণ হলো যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে ব্যবসার নামে চলে চরম বেহায়াপনা। বিভিন্ন স্কুল কলেজে পড়ুয়া ছাত্র ও যুবকেরা প্রেমের নামে প্রতারণা করে ছাত্রী মেয়ে বান্ধবীদেরকে নিয়ে এ সমস্ত চাইনিজ ও সাইবার ক্যাফেতে সারাদিন আড্ডা দেয়, এবং মেয়েদের সরলতার সুযোগ নিয়ে তাদের ইজ্জত লুণ্ঠন করে। আমাদের কোমলমতি মেয়েদেরকে ব্ল্যাকমেইলিং করে তাদের পর্নো সিডি ডিভিডি বাজারে ছেড়ে অশ্লীলতার এ মহোৎসব শুরু করেছে। বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়া মেয়েরা এর শিকার হয়ে জীবনের মহামূল্যবান সম্পদ হারাচ্ছে। এ সম্পর্কে ইসলামের বিধান কি?
এ সম্পর্কে ইসলামের বক্তব্য পরিষ্কার। ইসলাম অন্যায়কে কখনোই মেনে নেয় না, অসৎ কর্মকে কখনোই সমর্থন করে না, পাপ ও ঘৃণাজনক কাজে উৎসাহ উদ্দীপনা যোগায় না। পৃথিবীর বুকে একমাত্র ইসলামী সর্বক্ষেত্রে মানবতার কল্যাণ প্রতিষ্ঠায় সদা সচেষ্ট। তাই উল্লেখিত পরিস্থিতিতে যারা অন্যায় বৃদ্ধি করার মতো পরিস্থিতি তৈরি করে দিচ্ছে, প্রতিষ্ঠানের মালিক পক্ষ আর যারা অন্যায় কাজে লিপ্ত হচ্ছে, ছাত্রছাত্রী বা যুবক যুবতীরা, সবার জন্যই ইসলামী বিধান অনুযায়ী শাস্তি অবধারিত। অবশ্যই এই প্রশ্নে অভিভাবক ছাত্রী বা মেয়েদের অবলা বা সরলা হিসেবে উল্লেখ করেছেন। এমন ক্ষেত্রে ছাত্রী বা মেয়েদের প্রতি লক্ষ্য করে জবাব হচ্ছে, এগুলো আরও বাড়বে যদি মেয়েরা তাদের সম্মান সম্পর্কে সতর্ক না হয়। এখন প্রশ্ন, মেয়েরা ছেলেদের সাথে বন্ধুত্ব করতে যাবে কেন, এবং তাদের দাওয়াতে কোনো রেস্টুরেন্টে অথবা কোনো সাইবার ক্যাফেতে তারা যাবে কেন? আর যখন প্রশ্নকর্তা বলছেন মেয়েদের সরলতা নিয়ে ছেলেরা এমনটি করছে, এক্ষেত্রেও দায়ী মেয়েরা, কারণ এমন সরলতার কোনো দাম নেই। সরলতার কারণে কি কেউ বিষ খায়? সরলতার কারণে কি কেউ গলায় দড়ি দিয়েছে বা পানিতে ডুবে মরেছে? এরকম তো হয় না। এটা কি ধরনের সরলতা? যুবতী মেয়ের ভাবা উচিত তার জীবনের মূল্যবান সম্পদ তার সতীত্ব। কারো সাথে ফোনে কথা বলে বন্ধুত্ব বানিয়ে কোনো জায়গায় বেড়াতে যাবার অর্থ সরলতা নয়, বরং এটা চরম বোকামি ও জেনে শুনে নিজের ঘাড়ে ভয়ঙ্কর বিপদের বোঝা চাপানো। একবার নির্জনে এসব তথাকথিত ছেলে বন্ধুর সাথে ঘনিষ্ঠতা করলে নিজের দুনিয়া ও আখিরাত দুটোই নষ্ট হবে। তার পরবর্তী জীবন আর সহজ থাকবে না, খুব কঠিন হয়ে যাবে। অনেকে সহ্য করতে না পেরে আত্মহত্যাও করে। এসব ঘটনা দেশের নামকরা বিশ্ববিদ্যালয়েও খুব দেখা যাচ্ছে। এসব বিপদ থেকে বাঁচার একমাত্র উপায় হলো ছাত্রী জীবনে কোনো ছেলেদের সাথে অবৈধ মেলামেশা বা প্রেমে লিপ্ত না হওয়া। বিয়ের আগে প্রেম অর্থাৎ বিবাহ বহির্ভূত প্রেম ইসলাম হারাম করেছে। ইসলামে এটা জায়েজ নেই। এতে নিজের সর্বনাশ করা ছাড়া আর কোনো লাভ নেই। কাজেই এটাকে সরলতা বা কোমলতা কোনোভাবেই বলা যায় না। এটা যেন ইচ্ছে করেই সাপের কামড় খাওয়া বা ইচ্ছে করে গর্তে পড়ে আত্মহত্যা করার শামিল। সুতরাং কোনো তথাকথিত পুরুষ বন্ধুর সাথে কোনো মেয়ে ঘরের বাইরে যাওয়া মোটেই উচিত নয়। ছেলে মেয়েদের নৈতিক শিক্ষাদানের ক্ষেত্রে মা বাবাদেরকে আরও বেশি সতর্ক হওয়া উচিত। আল্লাহ আমাদেরকেও আমাদের সন্তানদেরকে হেফাজত করুন।